আমাদের দেশের ব্যবসায়ীরা যখন ব্যবসা পরিচালনা করেন, সেটা তার ট্রেডিং ব্যবসা হোক অথবা ম্যানুফ্যাকচারিং হোক, অর্থাৎ তিনি যখন কোনো পণ্য উৎপাদন করেন অথবা তিনি যখন ট্রেডিং করেন, পণ্য উৎপাদনকারী সাধারণত তার পণ্যের কিছু গুণাবলী ডিক্লেয়ার করে থাকেন, অথবা তাকে অবশ্যই কিছু রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে যেতে হয় তার পণ্য উৎপাদনের ক্ষেত্রে। যদি তিনি তার রুলস রেগুলেশনের ব্যত্যয় করে থাকেন, তাহলে তাকে অবশ্যই তার ব্যাপারে তার লায়াবিলিটিস তৈরি হয়, অর্থাৎ তাকে তার পানিশমেন্ট, তার মামলা মোকদ্দমা এগুলো তাকে ফেস করতে হয়, অথবা কোনো ক্লায়েন্ট অথবা কোনো গ্রাহক বা ভোক্তা তার বিরুদ্ধে দাবি দেওয়া নিয়ে আসতে পারে। অনুরূপভাবে যিনি ট্রেডিং করেন তিনি সাধারণত একটি ভালো পণ্য তাকে দেওয়ার জন্য সাধারণত কমিটেড থাকেন। এখন কোনো কারণে যদি তিনি ভালো পণ্যটি দিতে না পারেন, তাহলে সাধারণত ভোক্তা তার কাছে আবার ফেরত আসে, সে পণ্যটি সে চেঞ্জ করে নিয়ে যায় অথবা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে। এই যে আমাদের একটা আনসিন একটা দায়বদ্ধতা আছে, এটা অনেকে আমরা জানি, অনেক ব্যবসায়ী সেটা আমরা জানি না। যারা জানি তারা সাধারণত এই ধরনের লায়াবিলিটির ক্ষেত্রে তারা এক ধরনের প্রভিশন রেখে থাকেন, টাকা পয়সা সংরক্ষিত রেখে থাকেন। আবার অনেকে আমরা যারা জানি না তারা সাধারণত সেটা সংরক্ষিত করতে পারি না, ফলে আমাদেরকে এক্সপেন্স করতে হয়। এই ধরনের যে দায়বদ্ধতা আছে, এই ধরনের দায়বদ্ধতাকে সাধারণত কন্টিনজেন্ট লায়াবিলিটি বলে, অর্থাৎ বর্তমান সময়ে কোনো দায়বদ্ধতা যেটা ভবিষ্যতের কর্মকাণ্ডের দ্বারা দায়বদ্ধতা তৈরি হয়। অর্থাৎ সে যদি তার অপরাধ প্রমাণিত হয়, অর্থাৎ পণ্যের যে গুণগত মান সে দেওয়ার কথা ছিল সেটা যদি দিতে না পারে এবং সেজন্য যদি কোনো মামলা হয়, তাহলে তাকে সেই মামলার ক্ষতিপূরণ তাকে দিতে হবে। এবং এই যে ভবিষ্যতে সে যদি হেরে যায় মামলাতে, তাহলে তাকে যে দায়বদ্ধতা তৈরি হচ্ছে টাকা পয়সা দেওয়ার, এই ধরনের লায়াবিলিটিকে আমরা সাধারণত কন্টিনজেন্ট লায়াবিলিটি বলে থাকি। এখন এই কন্টিনজেন্ট লায়াবিলিটি যেহেতু ভবিষ্যৎ সম্ভাবনার কারণে তৈরি হয়, তাহলে এটার বর্তমানে আপনি কি করবেন? বর্তমানে যেহেতু এখনও কোনো নিশ্চয়তা নেই, তাহলে আপনি কোনো নিশ্চয়তা দিতে পারছেন না যে এটা কোনো আপনার জার্নালে এন্ট্রি হবে, অর্থাৎ কোথাও ডেবিট হবে, কোন হেড মাইনাস হবে, এর ধরনের কোনো কিছু নেই। বরং আপনি কিছু টাকা পয়সা প্রভিশন হিসেবে রাখতে পারেন এটার জন্য। যে এখন কথা হচ্ছে, যেহেতু কোনো আপনার জার্নাল এন্ট্রি নেই, তাহলে এই কন্টিনজেন্ট লায়াবিলিটি বা সম্ভাব্য দায়দানা, যেটা আপনি ধরে নিচ্ছেন যে এতটুকু পরিমাণের ক্ষতি হতে পারে, অর্থাৎ তার বিরুদ্ধে 10 লাখ টাকার একটি মামলা হয়েছে, আপনি হচ্ছে যে কত টাকা আপনি প্রভিশনে রাখবেন, হ্যাঁ, এই যে বিষয়টা, অর্থাৎ সেখানে আপনার জেতার সম্ভাবনা কতটুকু আছে, এই বিষয়গুলো থাকে। তাহলে যদি আপনার জেতার সম্ভাবনা 80% থাকে বা 40% থাকে, অথবা আপনাকে একটা মাল আপনি ডেলিভারি দিয়েছেন তার 30% ড্যামেজ হতে পারে, তাহলে আপনি কত টাকা এখানে প্রভিশন নিতে পারেন, সেফটি হিসেবে কতটুকু টাকা আপনি রাখবেন, এই যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো সাধারণত সম্ভাব্য দায়দেনা, সম্ভাব্য ক্ষতি সেই অনুযায়ী আপনাকে রাখতে হয়। এখন এই ধরনের জিনিসগুলো যেহেতু স্পেসিফিক না, নিশ্চিত না, সেই জন্য এটার কোনো জার্নাল এন্ট্রি হয় না, অর্থাৎ কোন হেড ডেবিট করবেন, কোথাও ক্রেডিট করবেন, সেটা আপনাকে রাখা হয় না। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে যেটা করা হয়ে থাকে সেটা বলা হয়ে থাকে, এখানে আপনি ডিসক্লোজার দিবেন। ডিসক্লোজার মানে হচ্ছে যে আপনি সেখানে নোট করে দিবেন যে এই পণ্যটার বা এই কোম্পানিটার এই ধরনের সম্ভাব্য দায়দানা আছে। এটা আপনি কেন দিবেন? এই জন্য হচ্ছে যে, কারণ হচ্ছে কোম্পানির সাধারণত শেয়ার বিক্রি হয়, যারা শেয়ার কিনবে, অথবা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয়, যারা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট যারা কোম্পানিকে অ্যানালাইসিস করবে, কোম্পানির সাথে বিভিন্ন স্টেক হোল্ডার থাকে, যারা কোম্পানিকে রিয়েল পিকচারটা দেখতে চায়, তারা অ্যাকচুয়ালি রিয়েল পিকচারটা দেখবে যে কোম্পানি আসলে কোন জায়গায় তার সম্ভাব্য দায়দানা আছে এবং সেটার পরিমাণ কতটুকু, এবং সেটার হচ্ছে যে আপনার এটার প্রভাবটা কতটুকু, এবং কী ধরনের আসলে দায়দানাগুলো আছে, এটা আসলে কোম্পানিকে কী করতে পারে, এবং সেই দায়দানাটা যে মামলাগুলো আছে অথবা যে ক্ষতিপূরণগুলো আছে সেগুলো আসলে কতটুকু পর্যন্ত প্রগ্রেসিভ আছে, সেটা রেজাল্ট কী আসতে পারে, এই সম্পর্কে তাদের ধ্যান ধারণা বা ধারণা তাদের তৈরি হবে। এই জন্য সাধারণত এই ট্রিটমেন্টগুলো বা এই ডিসক্লোজারগুলো দেওয়া হয়। সো এখানে জার্নাল এন্ট্রি হয় না, কন্টিনজেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডিসক্লোজার দেওয়া থাকে। কেন ডিসক্লোজার দিতে হয় সেটা আমরা আলোচনা করলাম। সো কন্টিনজেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে আমরা তাহলে কী ট্রিটমেন্ট করব, আমরা কন্টিনজেন্ট লায়াবিলিটি কী সম্ভাব্যতা সেটা আমরা সাধারণত আলোচনা করেছি, এবং সেটা ডিসক্লোজার আগে দিতে হয়, কেন দিতে হয় সেটা আমরা আলোচনা করলাম। এবার একটু দেখি ISS 37 কী বলেছে। হ্যাঁ, কন্টিনজেন্ট লায়াবিলিটি শুড নট বি রিকগনাইজ ইন ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটাকে ফিনান্সিয়াল স্টেটমেন্টে রিকগনাইজ করা হয় না, আমরা আগেই বলেছি, যেহেতু এটা এখনও সুনিশ্চিত না কতটুকু পরিমাণে টাকা পয়সা কী হচ্ছে, বাট দে শুড বি ডিসক্লোজড। কিন্তু তাদেরকে কী করতে হবে? আপনাকে নোট আকারে ডিসক্লোজ করতে হবে। ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আপনি নোটস দিয়ে দিবেন, সেই নোটস আপনি উল্লেখ করে দিবেন। এই নোটসের মধ্যে আপনি ডিসক্লোজারের মধ্যে কী কী জিনিস থাকবে, দ্য রিকোয়ার্ড ডিসক্লোজার্স আর, সেগুলো হচ্ছে এ ব্রিফ ডিসক্রিপশনস অফ দ্য নেচার অফ দ্য কন্টিনজেন্ট লায়াবিলিটি। নেচার অফ দ্য কন্টিনজেন্ট লায়াবিলিটি অর্থাৎ হচ্ছে কোন ধরনের লায়াবিলিটি আপনি ক্রিয়েট হয়েছে এখানে,
সেখানে সেই নেচারটা, প্রকৃতিটা, লায়াবিলিটির প্রকৃতির, দায়টার প্রকৃতিটা, সে তার বিরুদ্ধে কি মামলা হয়েছে, তা সেখানে কি কিছু মালামাল নষ্ট হয়েছে, অথবা আপনি 1 কোটি টাকার মালামাল পাঠিয়েছেন, সেখানে 30% মানে 30 লাখ টাকার মালামাল নষ্ট হতে পারে, অথবা সেখানে পুরো কোম্পানির একটা প্রোডাক্ট আপনি ডেভেলপ করছেন, সেটা পুরোটার ব্যাপারে একটা মামলা হয়েছে, অথবা কোনো স্পেসিফিক কোনো কাস্টমার, এটা কোন ধরনের মামলা হয়েছে, কী হয়েছে, সেই নেচারটা আপনি কী করবেন, সেটা ডিসক্লোজার করতে হবে। নাম্বার 2, অ্যান এস্টিমেট অফ ইটস ফিনান্সিয়াল এফেক্ট। এইটার কারণে যে মামলাটা হয়েছে, যে নেচারটা, এটার কারণে কোম্পানির কী পরিমাণে আর্থিক ক্ষতি হতে পারে, ফিনান্সিয়াল ইফেক্ট, সেটা আপনাকে এস্টিমেশনটা দিতে হবে। তাহলে হচ্ছে বেসিক্যালি যারা শেয়ার হোল্ডার, যারা স্টেক হোল্ডার কোম্পানির সাথে বা বিজনেসের সাথে, অথবা যিনি ইন্ডিভিজুয়াল ব্যবসায়ী, তিনি সাধারণত কী করতে পারবেন, একটা ধারণা রাখতে পারবেন যে এই ফিনান্সিয়াল ইয়ারে এটা হয়েছে, একটা ডিসক্লোজার থাকতে হবে। সো 2 নাম্বারটা হচ্ছে যে তার একটা ফিনান্সিয়াল ইফেক্টটা কী হচ্ছে সেটা জানতে হবে। নাম্বার 3, অ্যান ইন্ডিকেশন অফ অল আনসার্টেনটিস দ্যাট এক্সিস্ট। এই যে আপনি নেচারটা বললেন, সেটার ফিনান্সিয়াল ইফেক্টটা বলেন, এখানে সেটার নিশ্চয়তা কতটুকু, অনিশ্চয়তা কতটুকু, কত পার্সেন্ট প্রগ্রেস হয়েছেন, কত টাকা আপনার মেরিটসের মধ্যে আছে, ডিমেরিটসের মধ্যে আছে, এই যে আনসার্টেনটি, সেটা আপনি স্পষ্ট করে বলবেন। সাপোজ একটা 10 লাখ টাকার মামলা হয়েছে কোম্পানির বিরুদ্ধে, সেখানে উকিল বললো যে এখানে আমাদের জেতার সম্ভাবনা 80%, সো আপনাকে সেটা উল্লেখ করতে হবে, তাহলে কোম্পানির যারা স্টেক হোল্ডার তারা বুঝতে পারবে কোম্পানির সম্পর্কে। নাম্বার 4, দ্য পসিবিলিটি অফ এনি রিইম্বার্সমেন্ট। সেখানে এই যে ক্ষতিপূরণটা বা লায়াবিলিটি, সেখান থেকে আপনি কতটুকু ফেরত পেতে পারেন, হ্যাঁ, বা আপনাকে কতটুকু দিতে হতে পারে, সেই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন। সো আমরা জানি যে কন্টিনজেন্ট লায়াবিলিটি জার্নাল এন্ট্রি হয় না, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, কন্টিনজেন্ট লায়াবিলিটি যে ক্রিয়েট হলো, সেক্ষেত্রে আমরা সম্ভাব্য দায় যে তৈরি হলো, সেই স্টেক হোল্ডারদেরকে সেটা নিশ্চিত করে জানার জন্য, তারা যেন ডিসিশন নিতে পারে, সেই ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার জন্য আমরা ডিসক্লোজার দেবো। এবং ডিসক্লোজারের মধ্যে 4টা জিনিস থাকবে। নাম্বার 1 হচ্ছে যে নেচার, এটা আমাদের যে লাইবিলিটিটা সেটা কোন ধরনের, এটার ফিনান্সিয়াল ইফেক্টটা কী। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে যে এখানে আনসার্টেনটি কতটুকু আছে। নাম্বার 4 হচ্ছে যে এখানে কতটুকু আমরা রিইম্বার্সমেন্ট পাচ্ছি। তাহলে নেচার, ফিনান্সিয়াল ইফেক্ট, আনসার্টেনটি অ্যান্ড রিইম্বার্সমেন্ট, এটা হচ্ছে আসলে কন্টিনজেন্ট লায়াবিলিটি বা সম্ভাব্য দায় দানের ক্ষেত্রে আমাদের এইভাবে ট্রিটমেন্টটা করতে হবে। একটি ভালো কোম্পানি সাধারণত তার পূর্ণাঙ্গ ফিনান্সিয়াল ইম্প্যাক্টটা তার ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে পড়ে। সো ওনারা সাধারণত তার কন্টিনজেন্ট লায়াবিলিটিটা উল্লেখ করবেন, মানে তার যে কী কী নেগেটিভ সাইড আছে অথবা তার কী কী দায়বদ্ধতা সেটা উনি উল্লেখ করবেন, এবং সেটা কতটুকু কী পরিমাণ সেটা তিনি ডিসক্লোজ আকারে, নোটস আকারে উল্লেখ করে দেবেন। এটা একটা সুন্দর একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের জন্য খুবই অপরিহার্য অঙ্গ। যে কোনো ব্যবসায়ী তার ব্যবসার ক্ষেত্রে তার সম্ভাব্য দায়দানাগুলো তিনি লিখে রাখতে পারেন, এবং সেক্ষেত্রে তার কী ইম্প্যাক্ট সেটাও তিনি লিখে রাখবেন, তাহলে একটি সুন্দর পূর্ণাঙ্গ ব্যবসা প্রতিষ্ঠান কাগজে কলমে পরিচালিত হতে পারে। আশা করি ট্রিটমেন্ট অফ কন্টিনজেন্ট লায়াবিলিটি আমাদের সবার কাছে স্পষ্ট হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।